সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান প্রথম পত্রের উপর ভেক্টর অধ্যায়ের উপর যে অ্যাসাইনমেন্ট রয়েছে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট নম্বর 1-এর 6টি কোশ্চেন রয়েছে। এই 6টি কোশ্চেনের সমাধান আজকের ক্লাসে করব। তাহলে দেখো, উদ্দীপকটিতে বলা হয়েছে একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো। প্রসঙ্গ কাঠামোটা হলো এমন, তার একটা মূলবিন্দু থাকবে এবং XYZ-গুলো কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হবে না। আর প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু মানে ও। তো মূলবিন্দুর সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে পি এবং কিউ, একটা পি এবং আরেকটা কিউ। তো পি বিন্দুটি হলো এটা, তো মূলবিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর এটা, এবং আরেকটা হলো কিউ বিন্দু। এই কিউ বিন্দুটি হলো এটা, মূলবিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এটা। বলছে পি বিন্দু এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে পি ভেক্টর এবং কিউ ভেক্টর। তাহলে আমরা এটাকে বলবো পি ভেক্টর এবং এটাকে বলবো কিউ ভেক্টর। দেওয়া আছে P3 - 4 5 এবং Q2 - 1 1। বের করতে হবে পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো এবং পি কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এটা নম্বর হলো 3। তাহলে আমাদের কি দেওয়া আছে? P3 - 4 5 এবং Q2 - 1 1। বের করতে হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো, পি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা পি ভেক্টর দ্বারা প্রকাশ করতে হবে। মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর পি ভেক্টর সমান সমান, প্রথমটা কিন্তু x অক্ষ বরাবর, পরেরটা y অক্ষ বরাবর এবং পরেরটা z অক্ষ বরাবর। তাহলে 3i - 4j + 5k। তো এখানে বলছে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো, এটা কিন্তু একটা অ্যান্সার। তারপরে বলেছে পি কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাই প্রথমে আমরা পি কিউ ভেক্টরটা বের করি। তাহলে একইভাবে বলবো মূল বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কিউ ভেক্টর সমান সমান, তাহলে 2i - j + k। এই যে দেখো 2i - j + k। তাহলে পি কিউ ভেক্টরটা কি হবে? দেখো, পি এর থেকে কিউ বরাবর। যদি পি এর থেকে কিউ বরাবর হয়, আমরা ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র থেকে বলতে পারি UP + PQ = OQ। এখানে UP মানে হলো পি ভেক্টর, যেটা বলেছে PQ ভেক্টর আমাদের বের করতে হবে। OQ ভেক্টর মানে কিউ ভেক্টর। সুতরাং PQ ভেক্টর মানে কি হবে? কিউ ভেক্টর বিয়োগ পি ভেক্টর। তাহলে সুতরাং PQ ভেক্টর সমান সমান কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। এই যে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। তো কিউ ভেক্টরটা কি ছিল? 2i - j + k মাইনাস পি ভেক্টর। তার মাইনাসের কারণে এগুলো কিন্তু চিহ্ন চেঞ্জ হবে। তাহলে -3i -4j +a - 5k। তাহলে আমরা যোগবিয়োগ করলে পাচ্ছি 2i - 3i। তাহলে i এর সাথে i এর যোগবিয়োগ হবে -i + 3j এবং -4k। যেহেতু বলেছে পিকিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, পিকিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। একক ভেক্টর সংজ্ঞাটা কি জানি? কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস চিহ্ন দেবে না। তার কারণ প্লাস মাইনাস চিহ্নটা তখনই হবে যখন দুটা ভেক্টর একটা তলে থাকে, তখন ক্রস গুণন করতে হবে। আর ক্রস গুণনের ক্ষেত্রে আমরা জানি এটাটা দুই দিকে হয়, অর্থাৎ যদি দুইটা ভেক্টর XY তলে থাকে তাহলে এটাটা হবে +z, না হয় -z বরাবর। এই কারণে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে অতএব PQ ভেক্টরের এই মানটা আমরা বের করব। P
ইচ্ছা করলে এভাবে লিখতে পারো অথবা আগের মতো লিখতে পারো। তো পিকিউ ভেক্টর আমরা পেয়েছি, পিকিউ ভেক্টর মানটা আমরা বের করে নিচ্ছি। তাহলে কোনো ভেক্টর মান কীভাবে বের করতে হয়, আয়ের শক স্কোয়ার, তাহলে আয়ের শক হচ্ছে -1 স্কোয়ার প্লাস জে শক 3 স্কোয়ার প্লাস কে শক -4 স্কোয়ার। তাহলে আস্তে আস্তে -4 স্কোয়ার মানে 16, 16 9 25, 25 একে 26, এখানে হবে √26। আমরা পেয়ে যাচ্ছি পিকিউ ভেক্টরটা হলো -i প্লাস 3j -4k, আর এখানে নিচে হবে √26। এটা হলো অ্যান্সার। তাহলে এখানে দুইটা অ্যান্সার পেলাম, একটা হলো পি ভেক্টরের অবস্থান ভেক্টর এবং পিকিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, এটার জন্য তুমি 1 নম্বর পাবে। আর এই যে পিকিউ ভেক্টর এবং তার মান বের করছো তার জন্য তুমি 1 নম্বর পাবে, 2 নম্বর। আর এই যে সূত্রটা ব্যবহার করে রেজাল্ট বের করছো এটার জন্য তুমি 1 নম্বর পাবে, এভাবে তুমি 3 নম্বর পাবে। ক্ষয়ের কোশ্চেনটা খেয়াল করো, পি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু দুটা ভেক্টর অর্থাৎ পি ও কিউ ভেক্টরের ক্রস গুণফলের পরমান, এটার সাথে হাফ গুণ করলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখন পি এর সাথে কিউ ক্রস গুণন করতে হবে। তো আমরা তো জানি, কি জানি, দেওয়া আছে পি ভেক্টরটা কত ছিল, 3i - 4j প্লাস 5k, এবং কিউ ভেক্টরটা কত ছিল, 2i - j প্লাস k। এই দুটা ভেক্টর আমরা জানি। পি এর সাথে কিউ ক্রস করো, ক্রস করলে আসবে i j k। তা আয়ের শকগুলো জে শক এবং কে শকগুলো বসাও। তাহলে পি ভেক্টরের ক্ষেত্রে দেখো 3 - 4 5, কিউ ভেক্টরের ক্ষেত্রে দেখো 2 - 1 1। তো যদি আমরা ক্রস গুণন করি তাহলে কী হবে, তো প্রথমে আই, যদি তুমি আই নাও তাহলে কী হবে, এটা গুণ হবে, তোমরা এটা জানো গুণের নিয়মটা, -4 সূত্রে মাইনাস মাইনাসে প্লাস 5, মাইনাস জে যদি নাও তাহলে হবে 3 - 10, প্লাস কে যদি নাও তাহলে কি হবে -3 মাইনাসে প্লাস 8। তাহলে কত আসলো, i -7 মাইনাসে প্লাস 7j প্লাস 5k। আমরা ক্রস গুণনটা বের করলাম, কিন্তু তার পরমান বের করতে হবে। পরমান বের করার নিয়মটা তো জানোই, আগেরটাতেও আমরা দেখিয়েছিলাম। তাহলে আয়ের শক এখানে 1 স্কোয়ার প্লাস জে শক 7 স্কোয়ার প্লাস কে শক কিন্তু 5 স্কোয়ার। তাহলে 7 7 49 একে 50, আর এখানে 5 5 25, তাহলে কত হবে √75। এখানে আমরা মানটা বসে দিচ্ছি। তাহলে এটা ক্রস গুণনের মানটা পেলাম আমরা √75। তো √75কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 4.33। যেহেতু কোনো একক নাই তাহলে আমি ইচ্ছা করলে এখানে একক লিখতে পারেন, আবার ইচ্ছা করলে তুমি বর্গ একক লেখলেও কোনো আপত্তি নেই। গয়ের কোশ্চেনটা খেয়াল করো, আর ভেক্টর দেওয়া আছে পি কিউ আর। তাহলে পি কিউ কোনটা, ওই যে পি এবং কিউ ভেক্টর। তাহলে 3টা ভেক্টর, আর ভেক্টর, পি ভেক্টর, কিউ ভেক্টর। এই 3টা ভেক্টরের মাধ্যমে চিত্র 1-এর নেয়, এটা হলো চিত্র 1, এটাকে আমরা নাম দিলাম চিত্র 1। এই চিত্র 1-এর নেয় একটি ঘন সামুদ্রিক। তাহলে ঘনক আকৃতির একটি সামুদ্রিক, তার 3টি বাহু নির্দেশ করতেছে। কোন 3টে বাহু, প্রথমটা হলো পি ভেক্টর, দ্বিতীয়টা হলো কিউ ভেক্টর এবং তৃতীয়টা হলো আর ভেক্টর। আমরা ধরে নিলাম এটাকে পি ভেক্টর, এটাকে কিউ ভেক্টর, এবং এই যে এটাকে আমরা আর ভেক্টর নির্দেশ করলাম। এখন ঘন সামুদ্রিকটির আয়তন বের করো এবং উত্তরের পক্ষে যুক্তি উপস্থাপন করো। 2টা কোশ্চেন। এই কোশ্চেনের নম্বরটা হলো 3।
তা কীভাবে 3 নম্বর পাবো সেটাও দেখিয়ে দেব। তো প্রথমে আমরা বের করতে যাচ্ছি সামুদ্রিকটির আয়তন। তাহলে এখানে দেওয়া আছে পি ভেক্টর কত, 3i - 4j + 5k, যেটা আমরা কয়ের থেকে পেয়েছি। কি ভেক্টর 2i - j + k, এবং এই আর ভেক্টরটা হলো এটা i + 2j - 3k। ঘন সামুদ্রিকের আয়তন, যেহেতু সামুদ্রিকটা ঘনক আকৃতির, ইচ্ছা করলে তুমি সামুদ্রিক আয়তনও লিখতে পারো। সামুদ্রিকের আয়তন, আয়তনের সূত্রটা হলো ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল হলো এখানে এই যে একটা ভূমি দেখতে পাচ্ছ UABC, এই ভূমিটার ক্ষেত্রফল হলো ক্ষেত্রফল, অর্থাৎ UABC তলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো দেখো এই যে সামুদ্রিকের ভূমির তলের ক্ষেত্রফল কিন্তু আমরা জানি সেটা হলো দুটি ভেক্টরের ক্রস গুণনের মান, এবং এই তলটার মধ্যে কোন দুটো ভেক্টর আছে, একটা পি ভেক্টর এবং একটা হলো কি ভেক্টর। তাহলে পি ভেক্টর এবং কি ভেক্টরের ক্রস গুণফলের মান, এটা হলো সামুদ্রিকের তলের ক্ষেত্রফল। তোমরা ক্ষয়ের মধ্যে দেখেছ ত্রিভুজের ক্ষেত্রফল বের যখন করেছিলাম তখন পি ক্রস কিউ ক্রস পরম মানকে হাফ দ্বারা গুণ করেছি। কেন? কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল মানে সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক। এই কারণে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফলকে যখন আমরা 2 দ্বারা ভাগ করেছি তখনই কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি। আর এখানে তলের ক্ষেত্রফলটা কেন পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর পরমান লিখেছি, তার কারণ হলো এটা কিন্তু সামুদ্রিক, এবং সামুদ্রিকের দুইটা বাহু দ্বারা নির্দেশ করেছে। যদি কর্ণ দ্বারা নির্দেশ করতো তখন কিন্তু তলের ক্ষেত্রফল আর এক রকম হতো। তো যাক, এখন এসে উচ্চতা। উচ্চতাটা হলো এটা। তা আমরা যদি এখন এটাকে একটা থিতা ধরি, ধরো এই আর ভেক্টরের সাথে এটা থিতা কোণ, যদি এটাকে আমরা থিতা ধরি তাহলে এখানে উচ্চতার মানটা আমরা কীভাবে বের করি দেখো। তাহলে কস থিতা সমান, এটা সমকোণী ত্রিভুজ, যদি এটাকে সমকোণী ত্রিভুজ কল্পনা করো, অর্থাৎ এটাকে যদি সমকোণী ত্রিভুজ কল্পনা করো, তাহলে কস থিটা সমান হবে ভূমি বাই অতিভুজ। ভূমি এখানে এস, এস বাই অতিভুজ হলো এখানে আর, মান আকারে প্রকাশ করলাম। সুতরাং এইচ ইজিকুয়াল টু হবে আর কস থিটা। তাহলে এই যে এইচ এর মানটা পেলাম আর কস থিটা। দেখা এখানে কিন্তু এই যে আরটা এটা কিন্তু স্কেলার এবং এটাও কিন্তু স্কেলার। তা আমরা জানি একটা সূত্র আছে এ ডট বি ডট, এটার সূত্রটা হলো এ বি কস থিটা। এখানে এটা স্কেলার, বিটাও স্কেলার। তাহলে এটাকে আমরা যদি এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি তাহলে কী হবে, এ বি কস থিটা। তাহলে এটার সমান আমরা কী লিখতে পারি, এ ডট বি ডট। অর্থাৎ লিখে ফেলো তাহলে এ ডট বি ডট। তাহলে পি ভেক্টর ক্রস কি ভেক্টর, এটাকে আমরা কী ধরেছি এ, যেহেতু ভেক্টর তাহলে এখানে কিন্তু আর পরমাণ চিহ্নটা থাকবে না। এরপর আসো বি ভেক্টর, তাহলে বি কে আর, তাহলে আরের উপরও কিন্তু একটা ভেক্টর চিহ্ন হবে, মাঝখানে কী হবে, ডট চিহ্ন। তো যেহেতু ক্রস আছে ডট আছে এবং এ কিন্তু এটা, তাহলে এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখলাম। তাহলে সূত্রটা তৈরি হলো পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ডট আর ভেক্টর। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো দুটি ভেক্টরের, অর্থাৎ তলে যেটা থাকবে তাদের ভেক্টরদের ক্রস গুণনকে অপর ভেক্টরের সাথে ডট গুণন করলে সামুদ্রিকের আয়তন আমি পেয়ে যাব। অথবা আমি আরও সহজভাবে বলি, যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণনকে অপর ভেক্টরের সাথে ডট গুণন করলে সামুদ্রিক আয়তনটা আমরা পেয়ে যাব। এখন তুমি যদি এই সামুদ্রিক আয়তনটা বের করো তাহলে তুমি 1 নম্বর পেয়ে যাবে। আর যখন আয়তনটা নির্ণয় করবা, যেহেতু ক্রস গুণন ডট গুণনের মাধ্যমে তুমি সামুদ্রিক আয়তনে নির্ণয় করবা, তখন তুমি আরও 1 নম্বর পাবে এবং ব্যাখ্যাটা দেবে তখন আরও 1 নম্বর পাবে। এভাবে তুমি 3 নম্বর পাবে। আর চিত্রটা অবশ্যই পরীক্ষা দিতে হবে। আমরা খ থেকে পেয়েছিলাম পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ক্রস গুণফলটা
আই প্লাস 7j প্লাস 5k, কারণ আমাদের পি ভেক্টর ক্রস কিউ ভেক্টরটা দরকার এবং আর ভেক্টর তো আমরা জানি, তাহলে এখন ডট গুণন করলে হবে। সুতরাং ঘন সামুদ্রিক আয়তন পি ক্রস কিউ ক্রস তার সাথে আর ভেক্টরটি ডট হবে, তাহলে এখানে পি ক্রস কিউ ক্রসটা ছিল আই প্লাস 7j প্লাস 5k, আর আর ভেক্টরটি আমরা জানি আই প্লাস 2j মাইনাস 3k। তো যদি আমরা ডট করি তাহলে কী হবে, আয়ের সাথে আয়ের ডট গুণন 1, জে এর সাথে জে ডট গুণন 7 গুণে 14, কে এর সাথে কে ডট গুণন -3 প্লাস 5, তাহলে -15। তাহলে 14 কে 15, 15 থেকে 15 চলে গেলে শূন্য থাকে। একক দিলাম আমরা ঘন একক, যেহেতু কোনো একক নেই কিন্তু এটা আয়তন, এই জন্য ঘন হয়েছে। আয়তন কিন্তু আমরা নির্ণয় করলাম শূন্য, এটার জন্য তুমি 1 নম্বর পাবে। এরপরে বলেছে উত্তরের পক্ষে ব্যাখ্যা স্থাপন করো। তো ব্যাখ্যাটা কি হবে দেখো, ব্যাখ্যাটা একেবারে সহজ, যেহেতু ঘন সামুদ্রিক আয়তন বা শুধু সামুদ্রিক লেখলে হবে শূন্য, তাই পি ভেক্টর কিউ ভেক্টর আর ভেক্টর একই সমতলে অবস্থান করবে, অর্থাৎ কোনো সামুদ্রিক গঠন করতে পারবে না, সামান্তরিক গঠন করবে না। আর এই ব্যাখ্যার জন্য তুমি 1 নম্বর পাবে। প্রথম 3টি অর্থাৎ ক খ গ করলাম ভেক্টর উপর, গহ ও চ এই 3টি করব নৌকার উপর। তো দেখো তথ্যগুলো খেয়াল করো, পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে এবং এই যে দেখো আর ভেক্টর দেওয়া আছে। এবং দেখো এই পি কিউ আর কে কীভাবে নির্দেশ করেছে। নদীর প্রস্থটা হবে পি ভেক্টর, যাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব, স্রোতের বেগ কিউ ভেক্টর, যাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব, নৌকার বেগ আর ভেক্টর, যাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। এখানে দেখো স্রোতের বেগকে ভি ধরলে, নৌকার বেগকে ইউ ধরলেও কোনো আপত্তি নেই, তোমার যেভাবে ইচ্ছা। তাই সাধারণত আমি স্রোতের বেগকে ইউ ধরে এবং নৌকার বেগকে ভি ধরে অঙ্কগুলো করে থাকি। এখানে বলেছে সবচেয়ে কম সময় নদী পার হতে তুমি কি ব্যবস্থা করবে, গাণিতিকভাবে দেখো। এটা নম্বর হলো 3। এই কথাটা খেয়াল করো, কম সময়, কারণ এই শব্দটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, এটা বুঝতেই পারবে কেন গুরুত্বপূর্ণ ওয়ার্ড। ধরো এখানে এটা হলো একটা নদী, তার দৈর্ঘ্যটা হলো এটা, প্রস্থ হলো এটা, অর্থাৎ প্রস্থটা আমি এইভাবে ডিনোট করলাম, এটা হলো নদীর প্রস্থ ডি। তো স্রোতটা হলো এইদিকে, তোমরা জানো স্রোত কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন অঙ্ক করার সুবিধাতে আমরা স্রোতটাকে নির্দিষ্ট রাখলাম, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর রাখলাম স্রোতটা। এখন নৌকাটিকে কম সময়ে আমি নদীর অপর পারে নিতে চাই, ধরো আমি এই বেগে নিতে চাচ্ছি, তাহলে এটা হবে ভি। তো ইউর সাথে ভি এর মধ্যবর্তী কোণ সবসময় খেয়াল হবে আলফা, অর্থাৎ স্রোতের ব্যাগের সাথে নৌকার ব্যাগের মধ্যবর্তী কোণ আলফা। দেওয়া আছে 3টা ভেক্টর, পি ভেক্টর কত 3i - 4j প্লাস 5k, কিউ ভেক্টর কত দেওয়া আছে দেখো 2i - j প্লাস k, এবং আর ভেক্টরটা কত দেওয়া আছে তোমরা দেখতে পেলে i প্লাস 2j মাইনাস 3k। এই 3টা ভেক্টর দেওয়া আছে। তাহলে নদীর প্রস্থ হলো ডি, তো নদীর প্রস্থ ডি মানে তো স্কেলার, পরমাণিত হবে, অর্থাৎ পি ভেক্টরের পরমাণটা কি হবে দেখো 3 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে 25, 16 আর 9 যোগ করলে হবে √50, যেটা হবে 7.07। তো স্রোতের ব্যাগটাকে আমরা ধরলাম ইউ, অর্থাৎ কিউ ভেক্টরের পরমাণ। তো কিউ ভেক্টর পরমাণটা করলে কি হয় 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 4, 5, 6 √6। √6 মানে হলো
2.45। বাকি রইল নৌকার ব্যাগ, তো নৌকার ব্যাগ ভি, ভি হবে আর ভেক্টর পরম মান 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, তাহলে হবে 9 4 13 14, √14। আর √14 মানে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু কোনো একক দেওয়া নাই। যেহেতু কোনো একক উল্লেখ করা নেই, তুমি এখানে শুধু একক লিখলে হবে, অথবা কিলোমিটার আওয়ার হিসেবে লিখলে হবে, অর্থাৎ সময়টাকে আওয়ার, দূরত্বকে কিলোমিটারে প্রকাশ করলেও হবে। তো আমরা এটাকে ধরে নিলাম দূরত্বটা হলো ডি কিলোমিটার, অর্থাৎ 7.07 কিলোমিটার। সুতার ব্যাগকে কিলোমিটার পার আওয়ার, এবং এটা লাগবা কিলোমিটার পার আওয়ার। এখানে তুমি যদি একক না লেখো, শুধু একক আকারেও লেখো, তাতেও কোনো আপত্তি নেই, যেহেতু এখানে কোনো একক উল্লেখ করে নেই। প্রশ্নে বলেছে সবচেয়ে কম সময় নদী পার হতে চাও, সেক্ষেত্রে তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে, এটাকে গাণিতিকভাবে দেখাতে বলছে। তো এখন তুমি তো নৌকাতে বসে আছো, এখন নৌকাটাকে তুমি নদীর দৈর্ঘ্য বরাবর চালাতে চাও, তাহলে কি নদীর অপর পাড়ে পুষতে পারবে? পারবে না। তাহলে চালাতে হবে নদীর প্রস্থ বরাবর। তাহলে আমি লেখাটা লিখব নদীর প্রস্থ বরাবর একটা হলো স্রোতের ব্যাগ, আরটা হলো নৌকার ব্যাগ। স্রোতের ব্যাগ হবে কত, এবং নদীর প্রস্থ বরাবর নৌকার ব্যাগ হবে কত, এটা আগে বের করতে হবে। দেখো এখানে যেহেতু স্রোত বলেছে, তাহলে এই জন্য এটা হবে ইউ, নৌকা বলেছে এই জন্য ভি। এখানে আসবে কস, এটাও কিন্তু কস আসবে। যেহেতু স্রোতের সাথে নদীর প্রস্থ, তাহলে এটা যদি নদীর প্রস্থ হয় আর এটা যদি স্রোত হয়, তাহলে তার মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে এখানে হবে 90 ডিগ্রি। আর এখানে দেখো নদীর প্রস্থ এবং নৌকা, এই যে দেখো প্রস্থের সাথে নৌকা, তাহলে এই কোণটা চেয়েছে, তো এই কোণটা কত ডিগ্রি? এটা হলো আলফা। যেহেতু এই কোণটা আলফা, তাহলে এটা হবে 90 থেকে আলফাটা বাদ দাও, তাহলে কবে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে বুঝতে পারছো নৌকার সাথে স্রোতের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে কস 90 ডিগ্রি মান কত? 0। তাহলে ইউর সাথে 0 গুণ করলে 0। অতএব নদীর প্রস্থ বরাবর স্রোতের ব্যাগের কোনো উপাংশ নেই। আর নদীর প্রস্থ বরাবর নৌকার ব্যাগের উপাংশটা আমরা কি পেলাম? কস 90 ডিগ্রি মাইনাস থিতা মানে সাইন থিতা, ভি সাইন আলফা। তাহলে এখানে আমরা কি পেলাম? নদীর প্রস্থ বরাবর মোট ব্যাগ, মোট ব্যাগটা আমরা পেলাম 0-এর সাথে এটা যোগ করলে ভি সাইন আলফা আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমাদের বের করতে পারছি নদীর প্রস্থ বরাবর পার হতে হবে, নৌকাটাকে পার করতে হবে, সেক্ষেত্রে দূরত্ব দরকার। অর্থাৎ এই দূরত্বটা কী হবে? তো দূরত্ব সূত্রটা আমরা কি জানি? আমরা জানি দূরত্ব মানে ডি। তাই একটা সূত্র জানা আছে না, যে সেটা কি এস ইকুয়াল টু ভিটি। এস মানে ডি, আর ভি মানে কত পেলাম আমরা? ভি সাইন আলফা। ভি সাইন আলফা। এখানে টাইম, যেহেতু নদী পার হতে চাই, একবারে সম্পূর্ণভাবে পার হতে চাই, সেক্ষেত্রে টাইমটা দিলাম আমরা বিক্রি। কেন বিক্রি দিলাম এখানে? কেন ছোট হাতে টি ধরলাম না? কারণ নৌকাটাকে সম্পূর্ণ পার করতে চাই, এই জন্য বিক্রি ধরবো। আর যদি পার হওয়ার আগ মুহূর্তে যত সময় আছে সেগুলোকে আমরা স্মলটি ধরবো। তবে কেউ যদি এখানে স্মলটি ধরো তাতে কোনো আপত্তি নেই। এখন আমরা টাইমটা বের করতে চাই, তাই টাইমটা হলো টি ইকুয়াল টু টি বাই ভি সাইন আলফা। এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিলাম 1। এই যে আমি সূত্রটা বের করলাম, এটার জন্য কিন্তু আমি 1 নম্বর পাবো। এই এতখানি লেখার পরে আমি 1 নম্বর পাবো। তারপর বলছে গাণিতিকভাবে এটা ব্যাখ্যা দিতে হবে। তো গাণিতিক টার্মটা কী হবে? দেখো এখানে ডি তো দূরত্ব, এটা তো চেঞ্জ হবে না, বাড়বো না কমবো না, ফিক্সড। যেহেতু ডি ফিক্সড, আর এখানে ব্যাকটাও কিন্তু ফিক্সড, কারণ বলছে নৌকাটি এর চেয়ে বেশি জোরে চালানো যাবে না। তার মানে কি নৌকার ব্যাগও ফিক্সড। তাহলে পরিবর্তন হবে কি? আলফা। আলফাটা কি? নৌকার ব্যাগের সাথে স্রোতের ব্যাগের মধ্যবর্তী কোণ। তাহলে আলফার উপর নির্ভর করবে টি এর মান। তো বলছে কম সময়ে টি সবচেয়ে কম হবে যদি সাইন আলফার মান সবচেয়ে বেশি হয়। আর সাইন আলফার সর্বোচ্চ মান কিন্তু আমরা জানি 1। আমরা এখন একটু উপরে চলে যাচ্ছি বাকি অংশটা করার জন্য, আর চিত্রটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে।
সবচেয়ে কম সময়ে নদী পার হতে হলে সাইন আলফার মান সর্বোচ্চ হতে হবে। কেন হতে হবে? কারণ ব্যস্তানুপাতিক। সাইন আলফা যখন সবচেয়ে বেশি হবে, টি এর মান সবচেয়ে কম হবে। তাহলে আমরা জানি সাইন আলফার সর্বোচ্চ মান কিন্তু 1। তা 1-এর পরিবর্তে লেখা যায় সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন সাইন কাটা গেলে থাকে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। এই যে আমরা গাণিতিকভাবে আলফার মানটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। আর এটার জন্য তুমি 1 নম্বর পাবে, তাহলে 2 নম্বর হয়ে গেল। আর বাকি রইল আর 1 নম্বর, বাকি একটু ব্যাখ্যা লিখবো। অর্থাৎ এই আলফার মানটাকে 90 ডিগ্রি কোণে চালাতে হবে। অর্থাৎ চিত্রটা হবে এমন যে এটা হলো ইউ আর এটা হলো ভি। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আমি নৌকাটাকে সবচেয়ে কম সময়ে নদীর অপর পারে পৌঁছাতে পারবে। সুতরাং তুমি নৌকাটিকে স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে চালালে নদীর অপর পারে পৌঁছাতে পারবে। অপর পারে সবচেয়ে কম সময়ে পৌঁছাতে পারবে বা পৌঁছাবে। এই লেখাটার জন্য তুমি 1 নম্বর পাবে। এই হলো তোমার টোটাল 3 নম্বর। 2 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত ছিল? তাহলে আমরা ঘর থেকে জানি যে সূত্রটা, সেটা হলো টি ইকুয়াল টু টি বাই ভি সাইন আলফা। এখানে সবচেয়ে কম সময় কখন হবে? যদি আলফার মান 90 ডিগ্রি হয়। আলফাটাকে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ। আর আমরা ডি এর মানটা কত পেয়েছিলাম? 7.07 কিলোমিটার। আর ভিটা কত ছিল? 3.74 কিলোমিটার পার আওয়ার। যখন আলফার মান 90 ডিগ্রি হবে তখন টি এর মান টি মিনিমাম লিখতে পারবে, যেহেতু সবচেয়ে কম সময়। না লিখলেও কোনো আপত্তি নেই। তাহলে এখানে ডি এর মানটা কত? 7.07। ভি এর মানটা দেখো 3.74। আর সাইন আলফার মানটা কত? 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত? 1। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাচ্ছি 7.07 ডিভাইডেড বাই 3.74, তাহলে 1.89 আওয়ার। এটা হলো সবচেয়ে কম সময় মানটা আমরা পেয়ে গেলাম 1.89 ঘন্টা। এবারে কোশ্চেনটা খেয়াল করো, এই নদীটা পার হওয়ার জন্য কম দূরত্বে, আগেরটা ছিল কম সময়, আমরা গহ এবং ও করেছি কম সময়ের ক্ষেত্রে। এবার কিন্তু কম দূরত্বে নদী পার হতে হবে, সেক্ষেত্রে নৌকার ব্যাগের এবং সময়ের কোনো পরিবর্তন হবে কিনা? তো নৌকার ব্যাগ কিন্তু পরিবর্তন হবে না, কারণ নৌকাটাকে এই ব্যাগের চেয়ে বেশি ব্যাগে চালানো সম্ভব নয়। চিত্রটা খেয়াল করো, তো এটা হলো নদী। তো এই নদী বরাবর তুমি কম দূরত্ব বলতে তো এটাই বোঝানো হচ্ছে এই দূরত্বে পার হতে হবে, এবং সেক্ষেত্রে তার সূত্র তো এই জায়গায় রয়েছে, আর ভিটা কিন্তু এবার এই জায়গায় হবে। এটা হলো সবচেয়ে কম দূরত্বে, তো এই ব্যাপারটা একটু খেয়াল করো। তা আমরা ওর থেকে পেয়েছি সবচেয়ে কম সময়ে নদী পার হতে সময় লেগেছিল টি মিনিমাম কত ছিল? 1.89 আওয়ার। তো এখন আমাদের বের করতে হবে কম দূরত্বে নদী পার হওয়ার সময়। টি সমান একটা সূত্র আছে, টি বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, √ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখানে ডি এর মানটা তো তোমরা জানে 7.07 কিলোমিটার, ইউর মানটা জানো 2.45 কিলোমিটার পার আওয়ার, এবং ভি এর মানটা তোমরা জানো 3.74 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা ক্যালকুলেশন করছি, ডি এর মানটা হচ্ছে 7.07
ভি এর মানটা হলো 3.74 স্কোয়ার, আর এখানে ইউর মানটা হলো 2.45 স্কোয়ার। যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখবে 2.5 আওয়ার হবে। তো এটা তো আর কম সময় হবে না, কম সময়তে এটি হবে, বা কথাতেই বলা যায় যে এখানে কোনটা কম সময় হবে। তো কম সময় এটা, বেশি সময় এটা, তাহলে এখানে সময়ের ব্যবধানটা কী হবে? তো ডেল্টা টি ইকুয়াল টু 2.5 বিয়োগ 1.89, তাহলে হবে 0.66 আওয়ার। তো এই অঙ্কটাকে তোমরা ইচ্ছা করলে বিকল্প পদ্ধতিতেও করতে পারবে। এটার আরেকটা পদ্ধতি আছে, সেটা আমরা দেখে দিচ্ছি। বিকল্প পদ্ধতি, তাই এখানে তোমরা জানো টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, এই সূত্র দিয়ে ব্যবহার করেও কিন্তু করতে পারো। তো ডি এর মানটা জানো 7.07 কিলোমিটার, ভি এর মানটা জানো 3.74 কিলোমিটার পার আওয়ার, আলফার মানটা কিন্তু এখানে আমাদের বের করতে হবে। তাহলে কীভাবে বের করতে পারি দেখো, এই জায়গাটা বের করার রাস্তা হলো, যেহেতু কম দূরত্বে, তাহলে কথাটা বলবা কম দূরত্বে নদী পার হতে হলে, নদী পার হতে হলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। কার চিত্রটা একটু খেয়াল করো, কারণ তোমাকে এই পথে হলো স্রোতের বেগ, এই পথে নদীর প্রস্থ বরাবর অর্থাৎ ডি বরাবর নদী পার হতে হবে, তাহলে এটা হলো নৌকার বেগ ভি। তাহলে এই আলফাটা কিন্তু এখন আর 90 ডিগ্রি নয়, আলফাটা 90 ডিগ্রির চেয়ে বেশি, কিন্তু থিতাটা কিন্তু এখানে 90 ডিগ্রি। এটাই বলেছে যে কম দূরত্ব নদী পার হতে হলে অবশ্যই থিতার মান 90 ডিগ্রি হতে হবে। তো যদি সেক্ষেত্রে আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, তো এই সূত্র দিয়ে যখন তুমি করবে ইউর মান এবং ভি এর মানটা বসাবে, তো ইউর মানটা তো তোমাদের তখন জানা রাখতে হবে। তো ইউর মানটা হবে 2.45 কিলোমিটার পার আওয়ার। সেক্ষেত্রে ইউর মানটা এবং ভি এর মানটা বসালে তুমি রেজাল্ট পাবে 131.94 ডিগ্রি। এটা তুমি ক্যালকুলেশন করলে পাবে। তো যদি তুমি বিকল্প পদ্ধতিতে করতে যাও তখন তুমি লিখবা, আমরা জানি টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তো যেহেতু ডি জানি এবং ভি জানি, তখন তোমাকে আলফার মানটা বের করতে হবে, লেখাটা লিখতে হবে কম দূরত্ব নদী, নদী দুইবার হয়ে গেছে, নদী পার হতে হলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। তো থিতার মানটা 90 ডিগ্রি হলে একটা সূত্র আছে, যেমন ট্যান থিটা ইকুয়াল টু ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা। এটার থেকে তুমি যদি থিতার মান 90 ডিগ্রি বসাও তাহলে দেখবে ট্যান 90 ডিগ্রি মান 1/0। তো সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে কস আলফা সমান আসবে মাইনাস ইউ বাই বি এবং আলফা সমান আসবে কস ইনভার্স মাইনাস ইউ বাই বি। এটা আর আমি লিখলাম না। তো সেক্ষেত্রে ইউর মান এবং ভি এর মানটা তুমি বসাবে, বসালে তোমার রেজাল্ট আসবে আলফা ইকুয়াল 131.94 ডিগ্রি। তো সেক্ষেত্রে এই মানটা এখানে বসাতে হবে, অর্থাৎ আগে যেখানে আলফার মান ছিল 90 ডিগ্রি, এখন কিন্তু আলফার মানটা 131.94 ডিগ্রি, তার মানে আলফার মানটা বাড়াতে হবে। তাহলে ডি এর মান আমরা পেলাম 7.07, ভি এর মান আমরা পেলাম এখানে 3.74, আর আলফার মানটা এখানে পেলাম আমরা 131.94 ডিগ্রি। তো অঙ্কটা করলেই দেখবা তোমার রেজাল্ট আসবে 2.5 আওয়ার। অর্থাৎ যেভাবে তুমি করো কোনো আপত্তি নেই। আমরা দুইটা নিয়ম শেখালাম, যে নিয়মটা তোমার ভালো লাগে। আগের মতো ডেল্টা টি, তো যেহেতু এখানে 2.5 আওয়ার, আর আমরা তো টি মিনিমাম পেয়েছিলাম কত, টি মিনিমাম আমরা পেয়েছিলাম 1.89 আওয়ার। এটা কোথা থেকে পেয়েছিলাম আমরা পেয়েছিলাম এটা ও থেকে। এটাও লিখতে হবে, বিকল্প পদ্ধতিতে ক্ষেত্রেও এটা প্রথমে লিখতে হবে। তো বিয়োগ করতে হবে 1.89 আওয়ার, তো বিয়োগ করলে আসবে 0.66 আওয়ার। এখন আমরা যে লেখাটা লিখতে হবে সেটা হলো যে এই নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে হলে, এই নদী সবচেয়ে, আগেটা ছিল কম সময়, এবার কম দূরত্বে, সবচেয়ে কম দূরত্বে চিত্র দিতে হবে পার হতে হলে
সময় বৃদ্ধি পাবে 0.66 ঘন্টা, কিন্তু ব্যাগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ব্যাগ অপরিবর্তিত থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই যে 6টি কোশ্চেন আলোচনা করলাম, এই কোশ্চেনগুলোর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমরা নেক্সট ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।